বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের কার্যক্রমে একাদশ শ্রেণীর মেয়েদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় নবাগত শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। আমাদের কলেজ কর্তৃক আয়োজিত যে ক্লাসগুলো চলছে অনলাইনে, তোমাদের রুটিন অনুযায়ী সবগুলো ক্লাসই চলছে। তোমরা রুটিন অনুযায়ী সবগুলো ক্লাসই দেখবে, ক্লাসে অংশগ্রহণ করবে। তাহলে তোমাদের পড়াগুলো, সিলেবাসগুলো আমরা এগিয়ে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। আজ আমি তোমাদের দ্বিতীয় ক্লাস শুরু করছি। আসো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। শিক্ষার্থীরা, সমাজকর্ম বিষয় সেদিন আমি তোমাদের কিছুটা বলেছিলাম। সোশ্যাল ওয়ার্ক, সমাজ কর্ম। যারা সমাজকর্ম বিষয়টা নিয়েছো তাদের জানাই আমি শুভেচ্ছা। তোমরা মনোযোগ দিয়ে সমাজকর্ম ক্লাসগুলো যদি করো, তাহলে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা সামনে এগিয়ে যেতে পারবা। বাসায় যদি ঠিক মতো লেখাপড়াগুলো করো, তাহলে অবশ্যই তোমরা পাঠগুলো শেষ করতে পারবা। শিক্ষার্থীরা, আমাদের সমাজকর্ম প্রথম পত্র ক্লাস আমি নিচ্ছি তোমাদের। প্রথম পত্র আমি বলেছিলাম ক্লাসে সেদিন তোমাদের যে 100 নাম্বার আমাদের প্রথম পত্র, দ্বিতীয় পত্র 100 নাম্বার, দুইটা পার্ট আমাদের। আমি এখানে লিখেছি আজকেও সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় পড়াবো আমি তোমাদের। প্রথমে একাদশ শ্রেণী, বিষয় কোড আমাদের 271, শিক্ষাবর্ষ আমাদের 2020-2021 শিক্ষাবর্ষের। তোমরা বিষয় কোড আমাদের 271 ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট 272। শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়গুলো সেদিন আমি তোমাদের বলেছিলাম 8টা অধ্যায় আছে আমাদের প্রথম পত্রে। 8টা অধ্যায় থেকেই আমাদের সৃজনশীল প্রশ্ন হবে এবং বহু নির্বাচন অভিজ্ঞতা এখান থেকেই হবে, 8টা অধ্যায় থেকেই হবে। সুতরাং অধ্যায়গুলো যদি তোমরা সুন্দরভাবে অধ্যয়ন করো, তাহলে এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলোও পাবে, উত্তরগুলো পেয়ে যাবে। আবার বহু নির্বাচনী যে অভিজ্ঞতা আছে, সেগুলোরও উত্তর তোমরা পেয়ে যাবে। তবে মেয়েরা, আমি বলি তোমরা প্রত্যেকটা অধ্যায়ে অন্তত 2 বা 3 বার লাইন বাই লাইন পড়ে যাবা। লাইন বাই লাইন যদি তোমরা পড়ে যাও, তাহলে বহু নির্বাচন অভিজ্ঞতার উত্তরগুলো তোমরা পাবা। আর ক, খ এই উত্তরগুলো তোমরা সরাসরি ওখানে পেয়ে যাবা, যদি তোমরা চ্যাপ্টারগুলো লাইন বাই লাইন পড়ে যাও। আমি মেয়েদেরকে সবসময় বলি যে তোমরা একটা পেন্সিল নেবা, পেন্সিল নিয়ে পড়তে বসবা এবং যেটা আমরা পড়াবো, যেটা যেটা ক্লাস হচ্ছে তোমাদের, সেই চ্যাপ্টারগুলো বের করে নিয়ে যদি তুমি ওই অধ্যায়টা পেন্সিলটা হাতে নিয়ে লাইন বাই লাইন আন্ডারলাইন করে করে পড়ে যাও, তাহলে দেখবে তোমার মনেও থাকবে এবং তুমি বহু নির্বাচনী জন্য আলাদা করে তোমাকে আর পড়তে হবে না, ওখান থেকে তুমি উত্তরগুলো বের করে নিতে পারবা। শিক্ষার্থীরা, যেহেতু আমাদের সৃজনশীল প্রশ্ন আছে, বহু নির্বাচনী অভিজ্ঞতাও আছে, এখানে আমাদের 100 নাম্বার, তার মধ্যে বলেছিলাম আমি তোমাদের প্রথম দিন ক্লাসে যে আমাদের 70 নাম্বার হচ্ছে সৃজনশীল প্রশ্ন। 7টা প্রশ্ন তোমাকে লিখতে হবে। এখানে 11টা প্রশ্ন আমাদের থাকবে সৃজনশীলে। 11টা প্রশ্নের মধ্যে তুমি তোমার পছন্দ মতো 7টা প্রশ্নের উত্তর লিখবে। প্রত্যেক প্রশ্নে তোমরা জানো, এসএসসি পরীক্ষায় তোমরা করে এসেছো, অলরেডি পড়ে এসেছো, লিখেছো যে আমাদের প্রত্যেক সৃজনশীল প্রশ্নে ক, খ, গ, ঘ রয়েছে। এভাবেই উত্তরগুলো তোমরা লিখবে। 1 কয় 1, ক্ষয় 2, গয় 3, ঘয়ে 4, এ হলো আমাদের 10 নাম্বার। তো এখানে
7টা প্রশ্ন সৃজনশীল তুমি লিখবে, লিখলে তোমার 70 নাম্বার এখানে। আর বহু নির্বাচনী যে অভিজ্ঞতা, এখানে আমাদের 30টা প্রশ্ন থাকবে, প্রত্যেক প্রশ্নের মান আমাদের 1 করে, মান সমান, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে। এখানে বৃত্ত ভরাটের মাধ্যমে তুমি উত্তরগুলো দিবে। এগুলো তোমরা আগে থেকেই জানো, সুতরাং এগুলো তোমাদের কাছে নতুন বিষয় নয়। তো আমরা প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়টা আমাদের সমাজকর্মের সংজ্ঞা, প্রকৃতি, হ্যাঁ, সমাজকর্মের বৈশিষ্ট্য, সমাজকর্ম পাঠের গুরুত্ব, পরিধি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। এই প্রথম অধ্যায়টা পড়লে তোমরা জানতে পারবা যে সমাজকর্ম কাকে বলে, সমাজকর্মের সংজ্ঞাগুলো, তোমরা এর প্রকৃতি, এর বৈশিষ্ট্যগুলো জানতে পারবা, সমাজকর্মের পরিধি বুঝতে পারবা, জানতে পারবা, সমাজকর্ম পাঠের গুরুত্ব সেগুলো তোমরা এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবে। এতে করে কি হবে, সমাজকর্ম ধারণাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার বুঝতে পারবা যে সমাজকর্ম বিষয়টি কি, হ্যাঁ, এর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবা, এর পরিধিটা বুঝতে পারবা, এবং তোমার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলে নিই একটু যে সমাজকর্ম বিষয়টা আসলে একটা একটা বিজ্ঞান, দক্ষতা সম্পন্ন একটা পেশা, একটা সাহায্যকারী পেশা। তবে সমাজকর্মের জন্ম হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডকে বলা হয় সমাজকর্মের সূতিকাগার, আর আমেরিকাতে হচ্ছে এটার পেশা হিসাবে সূত্রপাত। পেশা হয়েছিল এটা আমেরিকাতে। তো এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে সমাজকর্মের জন্ম হচ্ছে ইংল্যান্ডে, আর পেশা হিসেবে এটা স্বীকৃতি লাভ করে প্রথম আমেরিকায়। পরবর্তীতে এটা বিভিন্ন দেশে সমাজকর্মটা পেশা হিসেবে চলে আসে এবং কাজ করছে সমাজের উন্নয়নের জন্য, সমাজের বহুমুখী জটিল সমস্যাগুলো দূর করে দিয়ে সমাজকে উন্নত সমাজে পরিণত করার জন্য। তো শিক্ষার্থীরা, সমাজকর্ম আসলে মানবতা বোধ এবং আমাদের ধর্মীয় অনুশাসন এবং মানবতা বোধ বা মূল্যবোধ, এখান থেকেই সমাজকর্মের সূত্রপাত। কিভাবে দেখো, আমরা সেই প্রাচীন কালের সনাতন সমাজকর্মের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে ধর্মীয় অনুভূতির কারণে, ধর্মীয় অনুশাসনের কারণে এবং মূল্যবোধের কারণে আমরা মানুষকে সেবা, সাহায্য, সহযোগিতা, আত্মপীড়িতের সেবা, পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা, মানুষের সমস্যার সমাধান করা, যারা কিনা সমাজে আত্মপীড়িত, যারা সমাজে পশ্চাৎপদ, তাদেরকে সাহায্য করা, এগুলো আমরা করি কেন? করি এই কারণে যে আমাদের ধর্মীয় অনুভূতি থেকে আমরা মানুষ, এই মানবতা, এই বিবেক বোধ থেকে আমরা এগুলো কি করেছি, যুগে যুগে মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ মানুষকে সেবা করে এসেছে। তো এই কারণে আমাদের আসলে সমাজকর্মের সূত্রপাতটা হয়েছিল সেই প্রাচীনকাল থেকেই, যে সনাতন সমাজকর্ম আমাদের, যেটা হচ্ছে আমাদের মানবতা বোধ থেকে এসেছিল, যেটা আমাদের ধর্মীয় অনুভূতি থেকে এসেছিল। আমরা যে ধর্মেরই হই না কেন, এখানে আমরা সবাই বিশ্বাস করি যে আসলে আমি যদি, আমরা যেমন মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারীরা, আমরা বিশ্বাস করি যে আমরা যদি মানুষের সেবা করি, মানুষের পাশে দাঁড়াই, দুস্থ অসহায়দের পাশে দাঁড়াই, তাহলে আল্লাহ পাক আমাকে তার জন্য একটা পুরস্কার অবশ্যই আমাকে দিবে, আমি পরকালে এর জন্য পুরস্কৃত হব। ঠিক তেমনি ভাবে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেক ধর্মের মানুষই বিশ্বাস করে যে মানবতার সেবা করলে, মানুষের পাশে দাঁড়ালে, আত্মপ্রীতের সাহায্য করলে, দান খয়রাত করলে, সৎকা দিলে, জাকাত যেটা আমরা দেই, এগুলো কেন করি আমরা? ধর্মীয় অনুভূতি থেকে, ধর্মীয় অনুপ্রেরণা থেকে মূলত আমরা এগুলো করে থাকি, যে আমি যেন পরকালে একটা ভালো পুরস্কার পাই এসবের জন্য। আর দেখো, আরেকটা কাজ যেটা আমরা করি, যে আমাদের বিবেক বোধ, আমরা মানুষ, হ্যাঁ, আশরাফুল মুখলেকাত, আমরা হচ্ছে পৃথিবীর সেরা জীব হিসাবে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো এই কারণে যেহেতু আমরা মানুষ, সেহেতু আমাদের বিবেক রয়েছে, এবং এই বিবেকের কারণে যখন আমি দেখি যে একটা অসহায় মানুষ আমার কাছে আসে সাহায্যের জন্য, তখন আমি তাকে ফিরিয়ে দেই না, কারণ আমি আমার বিবেক, আমার ধর্মীয় অনুভূতি,
যার জন্য আমরা তাকে সাহায্য করি। তো এই জন্যই সনাতন সমাজকর্ম যেটা যেটা কিনা পুরাতন সমাজকর্ম, সেটা ছিল আসলে এইসব যে দান, সৎকা, চ্যারিটি, জাকাত, যেগুলো আমরা করে থাকি ধর্মীয় কারণে, এই সমস্ত এইসবই ছিল আমাদের পুরাতন সমাজকর্ম। কিন্তু একটা জিনিস কি শিক্ষার্থীরা, যে এই সনাতন সমাজকর্ম কিন্তু সংগঠিত নয় এবং এগুলো বিচ্ছিন্ন। কিভাবে? যে ধরো আমি একজনকে সাহায্য করছি, তুমি আর ওই লোককেই সাহায্য করছো, পাশাপাশি আরো হয়তো দুইজন লোক যারা তার থেকে বেশি দরিদ্র, তার থেকে বেশি অভাবী, তাদেরকে হয়তো আমরা কেউই সাহায্য করছি না। তো এই জন্য পুরাতন সমাজকর্ম যেটা সনাতন, সেখানে হচ্ছে যে আমরা মূলত ধর্মীয় অনুশাসন আর বিবেকবোধ, মানবতাবোধ, মূল্যবোধ এগুলো থেকে করে থাকি। যার জন্য আমরা কিন্তু সংগঠিতভাবে এগুলো করি না। আমি একজনকে সাহায্য করে গেলাম, তাতে আমার মনে হলো যে আমি পরকালে আল্লাহ পাক আমাকে একটা ভালো পুরস্কার দিবেন এর জন্য, এটাই। হ্যাঁ, তার অভাব কতটা, তার প্রয়োজন কতটা, বা তার থেকেও আরেকজন বেশি তার প্রয়োজন আছে কিনা, এগুলো আমরা বিবেচনায় নিয়ে আসি না। এই জন্য সনাতন সমাজকর্মটা ছিল আসলে একটা অসংগঠিত বিচ্ছিন্ন সেবা কাজ, অসংগঠিত বিচ্ছিন্ন সেবা কাজ। এখানে সাহায্য প্রার্থী যে তার অবস্থাটা আমরা বিবেচনা না করেই সাহায্য করে থাকি। তো যার জন্য সেই সময় প্রাচীনকাল থেকে, যখন সমাজ ব্যবস্থা এত জটিল ছিল না, বহুমুখী জটিল সমস্যাগুলো সমাজে তখন ছিল না, মানুষের জীবনটা ছিল সাদামাটা, সহজ সরল, এবং এই সহজ সরল জীবনে যে সমস্যাগুলো আসতো সেগুলো তারা নিজেরাই সমাধান করে নিতে পারতো। যার জন্য সনাতন সমাজকর্মটাই তখন ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মানুষ যত উন্নত হলো, শিল্প বিপ্লব ঘটলো, প্রযুক্তিগত প্রকৌশলগত যাতায়াত ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, সকল ক্ষেত্রে উন্নতি চলে আসলো, যন্ত্রপাতির ব্যবহার চলে আসলো, কলকারখানা গড়ে উঠলো, শহর গড়ে উঠলো, নগর গড়ে উঠলো, তখন দেখা গেল কি যে মানুষ তার জীবনযাত্রায় বহুমুখী সমস্যার সম্মুখীন হলো, বহুমুখী, এবং সমস্যাগুলো ছিল জটিল, অনেক জটিল সমস্যা। সুতরাং মানুষের পক্ষে এই জটিল বহুমুখী সমস্যাগুলো সমাধান করা সম্ভব ছিল না, সম্ভব হচ্ছিল না। যার জন্য পরবর্তীকালে আমাদের এই আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্মের উৎপত্তি হয়। এই আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম যা কিনা মানুষের সমস্যার স্থায়ী সমাধান করে তাকে স্বাবলম্বী করে তোলে, মানুষকে স্বাবলম্বী করে তোলে, তাকে সক্ষমকারী করে তোলে, তাকে এমনভাবে সহায়তা দান করে যাতে করে তার যা অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী সে যেন তার সমস্যাগুলো সমাধান করে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, স্বাবলম্বী হতে পারে, সক্ষম হতে পারে। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু যেটা পড়বো আমাদের যে সমাজকর্ম, সেটা হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম। আধুনিক বিজ্ঞানসম্মত সমাজকর্ম, যেটা একটা বিজ্ঞান, যেটা একটা দক্ষতা ভিত্তিক পেশা, সাহায্যকারী একটা পেশা, যা মানুষকে তার সমস্যার সমাধানে তাকেই স্বাবলম্বী করে তোলে, যাতে করে সেই সমাজে সক্ষমকারী হয়ে, স্বাবলম্বী হয়ে তার সমস্যার সমাধান করে বেঁচে থাকতে পারে, সুন্দর জীবনযাপন করতে পারে। শিক্ষার্থীরা, আমরা সংস্কার সংজ্ঞা দেখব আজকে। তার আগে আমি আরেকটু তোমাদেরকে বলে নিই যে সমাজকর্ম মানুষকে সামগ্রিক উন্নয়ন সাধন করে, মানুষের সামগ্রিক, হ্যাঁ, শুধু একটা বিশেষ দিক নয়। আমাদের জীবনে যত রকম দিক আছে, আমাদের আর্থসামাজিক বলো, হ্যাঁ, আমাদের রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, যা কিছু বলো, সকল দিকের উন্নয়ন সাধন করে। এবং একটা সমাজের যদি সকল দিকের উন্নয়ন সাধন সম্ভব হয়, তখনই ওই সমাজটা একটা উন্নত, আধুনিক, সুন্দর সমাজে পরিণত হতে পারে। সকল দিকের উন্নয়ন সম্ভব হতে হবে। আর সমাজকর্ম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণ সাধন করে, সকল মানুষের উন্নয়ন সাধন করে। এখানে কে ধনী, কে দরিদ্র, কে কোন ধর্মের, বা নারী বা পুরুষ, বা শিশু বা বৃদ্ধ, এগুলো দেখা হয় না। এখানে মানুষ হিসাবেই দেখা হয় ব্যক্তি, এবং ব্যক্তির সমস্যার সমাধানে চেষ্টা করা হয়।
আর আমি তোমাদের ক্লাসে সেদিন বলেছিলাম ব্যক্তি, দল, সমষ্টি, আমাদের তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেখানে। এই ব্যক্তি, দল, সমষ্টির সমস্যার সমাধান করে থাকে সমাজকর্ম, যাতে করে পুরো সমাজটা একটা উন্নত সমাজে পরিণত হয়। দেখো শিক্ষার্থীরা, আমাদের যেহেতু আমরা পেশা, একটা পেশা আমরা সেহেতু আমাদের সমাজকর্মের কতগুলো পদ্ধতি রয়েছে আমাদের সমাজকর্মের, যেগুলো খুবই প্রয়োজনীয়। তার মধ্যে হচ্ছে প্রথমেই হচ্ছে আমাদের ব্যক্তি সমাজ কর্ম, 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর যে পদ্ধতিটা আমাদের আছে সেটা হলো দল সমাজ কর্ম। 3 নম্বর যেটা সেটা হলো সমষ্টি সমাজকর্ম। সমষ্টি সমাজ কর্ম, এই তিনটা সমাজকর্মের আমাদের বেসিক পদ্ধতি। যে তিনটা পদ্ধতি নিয়ে আমরা কাজ করে থাকি, যে তিনটা পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করে থাকি। ব্যক্তি সমাজ কর্ম, এটাকে আমরা বলি সোশ্যাল কেজ ওয়ার্ক। সোশ্যাল কেজ ওয়ার্ক বলি এটাকে আমরা। দল সমাজকর্ম, যেটাকে আমরা বলি গ্রুপ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। সমষ্টি সমাজকর্ম, যেটাকে আমরা বলি কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। এই কমিউনিটি সোশ্যাল ওয়ার্কের মধ্যে আমাদের 2টা ভাগ আছে। একটা হচ্ছে কমিউনিটি অর্গানাইজেশন, আর একটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট। সেগুলো আমরা পরে পড়বো। তাহলে তোমাদের মনে রাখতে হবে এটা, যে আমাদের 3টা পদ্ধতি আছে, তার মধ্যে আমরা কাজ করি। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, একটা হচ্ছে দল সমাজকর্ম, আর একটা হচ্ছে সমষ্টি সমাজকর্ম। এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে আমরা বেসিক মেথড, এগুলো আমাদের বেসিক মেথড। এই বেসিক মেথডের মধ্য দিয়ে আমরা কি করি, সমাজকর্ম যেহেতু এটা পেশা, সুতরাং সমাজকর্ম পেশা হিসাবে এই পদ্ধতিগুলোর মধ্য দিয়ে কাজ করে থাকে, তার কাজগুলো করে থাকে। তো এই জন্য আমাদের ব্যক্তি নিয়ে দল, আর দল নিয়ে হচ্ছে আমাদের সমষ্টি কমিউনিটি। পার্সন, গ্রুপ অ্যান্ড কমিউনিটি। পার্সন, তারপরে গ্রুপ, তারপরে হচ্ছে আমাদের কমিউনিটি। তো এই মেথডগুলো আমাদের চ্যাপ্টারই আছে পুরা সমাজকর্ম পদ্ধতির উপরে। সেটা আমরা পড়বো যখন, তখন বিস্তারিত আমরা জানতে পারবো। তাহলে আমরা সমাজকর্ম একটা পেশা, এবং এই পেশা, এই পদ্ধতিগুলো 3টা পদ্ধতি রয়েছে, তার বেসিক 3টা পদ্ধতি আছে, আরো 3টা অক্সিলারি মেথড আছে, সেগুলো আমরা পরে পড়বো। এখানে আমরা 3টা পদ্ধতি দেখতে পাচ্ছি। এই 3টা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ সমাজকর্মে। এই 3টা গুরুত্বপূর্ণ পদ্ধতির মাধ্যমে সমাজকর্ম তার কাজগুলো করে থাকে। দেখো শিক্ষার্থীরা, সমাজকর্ম এই পদ্ধতিগুলোর মাধ্যমে কাজ করে, আর সমাজকর্ম সমস্যার প্রতিকার করে, প্রতিরোধ করে এবং উন্নয়ন ঘটায়। সমাজের সমস্যার প্রতিকার নিয়ে আসে। যে সমস্যাগুলো আমাদের জীবনে আছে সেগুলো কিভাবে প্রতিকার করা যায়, প্রতিকার করলে তারপরে যে সমস্যাগুলো আমাদের জীবনে চলে আসে যেন না আসতে পারে, তার জন্য কি করা, প্রতিরোধ করা। আর প্রতিরোধ করতে পারলে সমাজের উন্নতি চলে আসবে। সুতরাং সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলি আমরা এটিকে, ত্রিবিধ ভূমিকা। একটা হচ্ছে সমস্যার প্রতিকার, একটা হচ্ছে প্রতিরোধ, আর একটা হচ্ছে উন্নয়ন। ঠিক আছে না? ত্রিবিধ ভূমিকা বলি আমরা এটা, ত্রিবিধ ভূমিকা। প্রতিকার, সমস্যার প্রতিরোধ, আর হচ্ছে উন্নয়ন। ত্রিবিধ ভূমিকা সমাজকর্মের। তো শিক্ষার্থীরা, আসো আমরা সমাজকর্মের সংজ্ঞাগুলো একটু দেখি। কয়েকজন মনীষীর সংজ্ঞা তোমরা পড়ে ফেলবা, তাহলে তোমরা ওই সংজ্ঞাগুলোর মধ্যে আমরা আমাদের বৈশিষ্ট্যগুলো পেয়ে যাই, এবং সমাজকর্মকে তারা কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, আসবে না আমরা সংজ্ঞাগুলো দেখি সমাজকর্মের। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমাজকর্ম বিষয়ে এতক্ষণ অনেক কিছুই জানলাম। সমাজকর্মের সংজ্ঞাগুলো আমরা একটু দেখি। বেশ কিছু সংজ্ঞা আমাদের আছে, তার মধ্যে থেকে আমি তোমাদেরকে 2টা সংজ্ঞা আজকে দেখাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বইয়ের নাম দিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই তোমাদের, ডক্টর উত্তম কুমার, প্রফেসর রেজাউল করিম। তার মধ্যে তোমরা বই কিনে নিবা। বই কিনলে তোমরা এই বিষয়গুলো বইয়ের মধ্যে পেয়ে যাবা। তো আসো আমরা সংজ্ঞাগুলো একটু দেখে নিই। প্রথম সংজ্ঞাটা আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো W.A. ফ্রিডল্যান্ডার।
খুব উল্লেখযোগ্য দুইটা সংজ্ঞা আমি এখানে লিখেছি। W.A. ফ্রিডল্যান্ডার, তিনি সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয় ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, ফ্রিডল্যান্ডার তিনি কি বললেন যে সমাজকর্ম আসলে হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক, বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটা বৈজ্ঞানিক জ্ঞান মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটা পেশাদার সেবাকর্ম, এমন একটা পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে একক বা দলীয় ভাবে ব্যক্তিকে কি করে এককভাবে অথবা দলীয় ভাবে সামাজিক ও ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। এখানে সমাজকর্ম সম্পর্কে একটা সুস্পষ্ট চিত্র ফুটে উঠেছে, বৈশিষ্ট্যগুলো এখানে ফুটে উঠেছে। তিনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন সমাজকর্মকে, সবগুলো কথাই এখানে চলে এসেছে। দেখো, বৈজ্ঞানিক জ্ঞান, মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন এমন একটা পেশাদার সেবাকর্ম যেটা কি করে, যা ব্যক্তিকে কি করে একক বা দলীয় ভাবে সামাজিক ও ব্যক্তিকে একক বা দলীয় ভাবে সামাজিক বা ব্যক্তিগত সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে সহায়তা করে। অনেকগুলো কথা সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে সমাজকর্ম বিষয়ে। আমরা বুঝতে পারছি যে সমাজকর্মটা আসলে কি, তার সংজ্ঞায় যেটা ফুটে উঠেছে। আমরা আরেকটা সংজ্ঞা দেখবো এখানে, মরলেস এ এবং শেফর বি ডব্লিউ। মরলেস এ এবং শেফর বি ডব্লিউ মরলেস এ এবং শেফর বি ডব্লিউ তারা বলছেন সংজ্ঞা দিতে গিয়ে যে সমাজকর্মের উৎপত্তি মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন হতে। কি বললেন মরলেস এ আর শেফর বি ডব্লিউ, যে সমাজকর্মের উৎপত্তি কিভাবে মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন, মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন হতে। মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা, মনোসামাজিক মানসিক এবং সামাজিক যে প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা এবং মানব চাহিদা পূরণ এবং মানব প্রতিভার উন্নয়ন, মানব চাহিদা পূরণ এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। তাহলে প্রথমে আরেকটু আমি দেখিনি যে তারা বলছেন যে এর সমাজকর্মের উৎপত্তি হচ্ছে মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন থেকে, মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন থেকে, যেটা মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা পূরণ করে। মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা সেগুলো পূরণ করে এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। মানব চাহিদা পূরণ করে এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। এই পেশায় নিয়োজিত পেশাদার সমাজকর্মীরা, এই যে সমাজকর্মী পেশা, এখানে নিয়োজিত পেশাদার সমাজকর্মীরা কল্যাণমূলক সেবা দানের লক্ষ্যে কি করে মানুষের স্বীয় সচেতনতা সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত। দেখো, তারা বললেন এখানে যে আসলে মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা পূরণ করে এবং মানব প্রতিভার উন্নয়নে কি রয়েছে সার্বজনীন প্রয়োগ রয়েছে। আর এই পেশায় নিয়োজিত যে পেশাদার সমাজকর্মীগণ রয়েছেন তারা কল্যাণমূলক সেবা দানের লক্ষ্যে কি করে মানুষের স্বীয় সচেতনতা সৃষ্টি করে ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা নিয়োজিত। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত সমাজকর্মীগণ তারা
কল্যাণমূলক সেবা দানের জন্য কি করছেন, মানুষের স্বীয় যে সচেতনতা সৃষ্টি সেটা করে এবং সামাজিক যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা নিয়োজিত। তাহলে আমরা WA ফ্রিডল্যান্ডার এবং এখানে মরলেস A এবং সেফর BW, ঠিক আছে মেয়েরা, দুইটা সংজ্ঞা আমরা দেখলাম। এই দুটি সংজ্ঞাতেই সমাজকর্মের যে উদ্দেশ্য, লক্ষ্যগুলো, বৈশিষ্ট্যগুলো মোটামুটি ভাবে এখানে তাদের সংজ্ঞার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। সুতরাং সংজ্ঞাগুলো যদি আমরা পড়ি, আরো কয়েকটা সংজ্ঞা আছে আমাদের বইয়ে, তাহলে আমরা দেখবো যে সমাজকর্মের আমরা বিষয়টা সম্পর্কে একটা চিত্র আমাদের সামনে সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে আমরা সংজ্ঞার মধ্যে যা দেখলাম যে আসলে সমাজকর্ম একটা বৈজ্ঞানিক জ্ঞান, মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন একটা পেশা, দক্ষতা সম্পন্ন মানবীয় সম্পর্ক বিষয়ক দক্ষতা সম্পন্ন বিজ্ঞান বা পেশা, যেটা কি করে মানুষকে এককভাবে অথবা দলীয়ভাবে তার সামাজিক সন্তুষ্টি দানে এবং স্বাধীনতা লাভে সহায়তা করে, সামাজিক সন্তুষ্টি দানে এবং স্বাধীনতা লাভে সহায়তা করে থাকে। এছাড়াও আমরা মরলেস শেফর তাদের সংজ্ঞায় দেখলাম যে তারাও বলছেন যে এটা আসলে এর উৎপত্তি থেকে মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন থেকে, মানবীয় যে আদর্শ আর গণতান্ত্রিক যে দর্শন, এখান থেকেই এর উৎপত্তি, এই সমাজকর্মের উৎপত্তি। আর মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট, মনোসামাজিক প্রতিক্রিয়া বিষয়ে সংশ্লিষ্ট যে মানব চাহিদা সেগুলো পূরণ করে এবং মানব প্রতিভার উন্নয়নে রয়েছে এদের সার্বজনীন প্রয়োগ। মানুষ যে উন্নয়ন, প্রতিভার উন্নয়ন, সেখানে সার্বজনীন প্রয়োগ রয়েছে সমাজকর্মের। আর এই পেশায় যে সমাজকর্মীরা নিয়োজিত আছেন, যে দক্ষ সমাজকর্মীরা, পেশাদার, তারা কি করছেন, কল্যাণমূলক সেবা দানের লক্ষ্যে, কল্যাণমূলক সেবা দানের জন্য কি করছে, মানুষের স্বীয় প্রতিভা, স্বীয় সচেতনতা সৃষ্টি, মানুষের মধ্যে স্বীয় অর্থে গেলে নিজ প্রতিভার সৃষ্টি করছে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত। ন্যায় বিচার কেন, যে সবাই এক, সব মানুষ এক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক, সবার জন্য সমান অধিকার, সবার জন্য এক বিচার, ন্যায় বিচার থাকবে। এখানে ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সংজ্ঞা দুটো বই কিনলে পারে, সংজ্ঞাগুলো পড়লে পারে তোমরা এখানে সমাজকর্মের বিষয়বস্তুটা, সমাজকর্মের চিত্রটা তোমাদের সামনে ফুটে উঠবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যে সংজ্ঞাগুলো পড়লে যে সমাজকর্ম বিষয়টাকে বুঝতে তোমাদের আরো বেশি সুবিধা হবে। তো আমরা পরের ক্লাসে আমরা লক্ষ্য উদ্দেশ্য আছে, সমাজকর্মের বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা পরের ক্লাসে দেখব, পড়ব। শিক্ষার্থীরা আজকে আমরা এই সংজ্ঞা দুটোই দেখি সমাজকর্মের। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, আমাদের সিলেবাসটাকে যত দ্রুত সম্ভব আমরা পড়বো, শেষ করব। তারপরে প্রয়োজন হলে আমরা আবার রিপিট করি এগুলো, অথবা তোমরা যেগুলো বুঝতে পারো না, যে চ্যাপ্টারগুলো বুঝতে তোমাদের কষ্ট হয়, সেগুলো আবার আমরা বুঝিয়ে দিই। যতবার তোমরা চাইবা আমরা ততবারই এগুলো বুঝিয়ে দিব। একটা জিনিস মনে রাখবা যে আমাদের এই বলই মহিলা ডিগ্রি কলেজের সবাই আমরা তোমাদের যার যা প্রয়োজন, যার যা দরকার, সবকিছু আমরা খুব গুরুত্ব সহকারে দেখি এবং বিশেষ করে শিক্ষার বিষয়টা ক্ষেত্রে আমাদের কোনো অবহেলা নাই। এখানে তোমরা যতবার বলবে যে ম্যাডাম এই জায়গাটা আমি বুঝতে পারিনি, সেই চ্যাপ্টারটা আমি বুঝতে পারিনি, আমরা সেগুলো প্রত্যেকটা স্যার ম্যাডামই আমরা সেগুলো আবার তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। শিক্ষার্থীরা যেহেতু আমরা ক্লাসরুমে নাই, সেহেতু তোমরা আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বে, যাতে করে তোমরা আমাদের অংশগ্রহণ করবে ক্লাসগুলোতে, যেন তোমরা সহজভাবে জিনিসগুলো বুঝে নিতে পারো। যখন তুমি পড়বে তখন তোমার মাথায় জিনিসগুলো সহজেই চলে আসবে এবং তোমার মনে হবে যে স্যার আমাকে এটা পড়িয়েছিল, ম্যাডাম আমাকে এটা বলেছিল ক্লাসে। সুতরাং এগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে অনেক।
প্রিয় শিক্ষার্থীরা, সব কথার বড় কথা হচ্ছে তোমাদেরকে ক্লাসগুলো করতে হবে। বই কিনতে হবে, লেখাপড়া শুরু করে দিতে হবে। কারণ প্রথম দিন ক্লাসে বলেছিলাম, অন্য স্যার ম্যাডামরাও তোমাদের বলেছেন যে আমাদের আসলে এই এইচএসসি উচ্চ মাধ্যমিকে আমাদের সময়টা কম, মাত্র 2টা বছর, তার মধ্যে অনেক ছুটি ছাটা অনেক কিছু রয়েছে, এর মধ্যে পরীক্ষা দিতে হয় তোমাদের, এর মধ্যে আমাদের ক্লাসগুলো চালাতে হয়, সিলেবাস কমপ্লিট করতে হয়, সুতরাং সময়টা কম। তো এই কম সময়ে তোমাদের যার যা জিপিএ আছে এসএসসিতে, সেই জিপিএটাকে আরও ঝালাই করে কিভাবে তোমরা আরেকটু ভালো রেজাল্ট করে ভালো জায়গায় যেতে পারো, ভালো সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারো, হ্যাঁ, ভালো জায়গায় যে প্রতিষ্ঠিত হতে পারো, সেই চেষ্টা অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। এখন থেকেই শুরু করে দিতে হবে। এটা মনে করবে না যে কেবল তো ভর্তি হলাম, হ্যাঁ, আস্তে ধীরে করি বা পড়তে এখনো বসিনি, বই খুলিনি, এসব না। এসব মন থেকে দূর করে দিবা। তোমরা এটা ভাববা যে আমাদেরকে অনলাইনে ক্লাসগুলো টিচাররা নিচ্ছেন শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদেরকে সিলেবাসগুলো শেষ করবার জন্য, পড়াবার জন্য, তোমাদেরকে বোঝাবার জন্য, যেন সুন্দরভাবে তুমি তোমার ক্লাসটা বুঝে নিতে পারো, তোমার উপকার হয়। এই জন্যই শুধু আমাদের এই অনলাইন কার্যক্রমটা, আমরা যেহেতু আমাদের ক্লাস বন্ধ কলেজে, সেহেতু গোটা বাংলাদেশেই আমাদের এটা চলছে। সবাই চেষ্টা করছে অনলাইনে ক্লাস নিয়ে তোমাদের শিক্ষাটাকে, সিলেবাসগুলোকে সচল রাখার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। সুতরাং আমরা যা করছি সাথে সাথে তোমাদেরকেও পার্টিসিপেট করতে হবে, অবশ্যই তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। আমরা কাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি, তোমরা যদি না দেখো, অংশগ্রহণ না করো, তোমরা যদি এই শিক্ষাগুলো না নাও, তাহলে তো আমাদের পুরো পরিশ্রমই ব্যর্থ হয়ে যাবে এবং সেই সাথে তোমাদের রেজাল্টও আমরা সেভাবে আশানুরূপ পাবো না। যার জন্য শিক্ষার্থীরা, তোমরা ঘরে বসে ক্লাসগুলো অবশ্যই করো, সুন্দরভাবে সুস্থ থাকো এবং সুন্দরভাবে ক্লাসগুলো নাও, যাতে করে নিয়ে নিজেরা বাসায় পড়ো, যাতে করে তোমরা আমাদের সাথে সাথে ক্লাসগুলোর সাথে সাথে এগিয়ে যেতে পারো, পিছিয়ে না পড়ো। আমি যেমন আজকে তোমাদেরকে 2টা সংজ্ঞা দিলাম এখানে, সুতরাং বই কিনলে পারে, লেখাপড়া করলে এই সংজ্ঞাগুলো তোমাদের পড়া হয়ে যাবে। সমাজকর্ম বিষয়ে যে আমি যে কথাগুলো বললাম, সমাজকর্ম কোথা থেকে আসলো, কিভাবে, যে মানবতা বোধ, যে ধর্মীয় অনুপ্রেরণা, হ্যাঁ, তারপর বললাম ইংল্যান্ডে সমাজকর্মের জন্ম, সূতিকাগার পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমেরিকায়, এই যেগুলো বললাম, হ্যাঁ, তারপরে সমাজকর্ম মানুষকে স্বাবলম্বী করে তুলে, তাকে সক্ষম করে তুলে, একটা সাহায্যকারী পেশা, তাকে স্বনির্ভর করে তুলে তার সমস্যার সমাধানে, তারই সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে। সুতরাং এগুলো তোমরা বই কিনো, পড়ো। সমাজকর্ম অবশ্যই যতটুকু সম্পদ রয়েছে সেই সম্পদটাকে কতটা বেশি বিকল্প ব্যবহার করে কাজে লাগানো যায়, সম্পদের সদ্ব্যবহার আমাদের একটা অন্যতম লক্ষ্য। যে যতটুকু আছে আমার, সেটাকেই কাজে লাগানো, যতটা সম্ভব, যতটা বেশি করে সম্ভব সেটাকে কাজে লাগিয়ে চাহিদা পূরণ করা, সমস্যার সমাধান করা, এটা কিন্তু সমাজকর্মের একটা অন্যতম লক্ষ্য। তারপরে আমি আরো বলেছিলাম তোমাদেরকে ত্রিবিধ আছে সমাজকর্মের লক্ষ্য। এখানে সমস্যার প্রতিকার, প্রতিরোধ, উন্নয়ন, সমস্যাগুলো যেগুলো চলে এসছে এগুলো প্রতিকার করা, সমস্যাগুলো যেন আমাদের জীবনে আর না আসতে পারে তার প্রতিরোধ করা, এবং সামাজিক উন্নতি, অগ্রগতি নিয়ে আসা। সমাজ একটা গতিশীল প্রক্রিয়া, সমাজ সামনের দিকে এগিয়ে যায়, সুতরাং সমাজের সঙ্গে তাল মিলিয়ে আমরাও যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যে প্রকৌশলগত, প্রযুক্তিগত যে উন্নতি হচ্ছে আমাদের, সেই উন্নতিটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই উন্নতির সাথে আমরা সামনের দিকে সবাই এগিয়ে যেতে পারি, পশ্চাৎপদ না হয়, পিছিয়ে না পড়ি আমরা, তাহলেই উন্নতি সম্ভব। এবং সমাজের কোনো একটা বিশেষ দিকে উন্নতি নয়, পুরা সমাজটা আর্থসামাজিক উন্নয়ন, পুরা সমাজের আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। এবং খালি আর্থসামাজিক উন্নয়ন হলেই হবে না। একটা সমাজ অর্থনৈতিক দিক দিয়ে হয়তো অনেক উন্নত, কিন্তু সামাজিক দিক দিয়ে উন্নত নয়, তবে সেটাকে আমরা সর্বদা উন্নত সমাজ বলবো না। যখন একটা সমাজের সামাজিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, সামগ্রিক সকল দিকের উন্নতি হবে, তখনই আমরা বলবো সমাজটা একটা উন্নত সমাজ। সুতরাং আমরা ওই সমাজটাই আশা করি সমাজকর্মে
যে একটা সাহায্যকারী পেশা, যে পেশার মাধ্যমে সমাজকর্ম এমন একটা উন্নত সুন্দর সমাজ গড়ে তুলতে চায়, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে, হ্যাঁ, যেটা কিনা দক্ষতা ভিত্তিক একটা পেশা সমাজকর্ম। এবং এটা ব্যক্তিকে এককভাবে বা দলীয়ভাবে কি করে, সামাজিক কল্যাণ তার সাধন করে বা সন্তুষ্টি ও স্বাধীনতা লাভে তাকে সহায়তা করে। ব্যক্তিকে এককভাবে বা দলীয়ভাবে তার সন্তুষ্টি স্বাধীনতা লাভে তাকে সহায়তা করে। সংজ্ঞাগুলো আমরা দেখলাম, এর মধ্যেই বৈশিষ্ট্যগুলো সব ফুটে উঠেছে। সমাজকর্মের সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্যগুলো রয়ে গেছে, যে এর উৎপত্তি থেকে মানবীয় আদর্শ, মল্লেস শেখর বলছেন মানবীয় আদর্শ এবং গণতান্ত্রিক দর্শন থেকে উৎপত্তি হয়েছে। মানবীয় আদর্শ গণতান্ত্রিক দর্শন থেকে মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট মানব চাহিদা, মনোসামাজিক প্রতিক্রিয়া সংশ্লিষ্ট যে মানব চাহিদা আছে সেগুলো পূরণ করা। এবং কি বলছেন, যে মানব প্রতিভা উন্নয়নে রয়েছে সার্বজনীন প্রয়োগ। কার উন্নয়নে? মানব প্রতিভা, মানুষের যে প্রতিভা রয়েছে তার উন্নয়নে সার্বজনীন প্রয়োগ রয়েছে। আর এই পেশায় যে নিয়োজিত পেশাদার সমাজকর্মীরা রয়েছে নিয়োজিত, তারা কি করছে, কল্যাণমূলক সেবা দানের জন্য মানুষের স্বীয় সচেতনতা সৃষ্টি করছে। কল্যাণমূলক সেবা দানের জন্য মানুষের মধ্যে স্বীয় সচেতনতা সৃষ্টি করছে। আর সামাজিক কি করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে, নিয়োজিত, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিয়োজিত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি এই পর্যন্তই তোমাদের ক্লাসটা নিলাম। এবং ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলো করো। পরবর্তী ক্লাসে আমরা সমাজকর্মের লক্ষ্য, উদ্দেশ্য, বৈশিষ্ট্য এগুলো পড়তে শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সুস্থ থাকার চেষ্টা করো। সামাজিক নিরাপত্তা, দূরত্ব যেগুলো আমরা অহরহ দেখছি, স্বাস্থ্যবিধি সেগুলো মেনে চলার চেষ্টা করো। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।